2025-26 কর বর্ষের আয়কর নির্দেশিকা প্রকাশিত হয়েছে। সেই আয়কর নির্দেশিকাতে খুব চমৎকারভাবে কিছু উদাহরণ স্থাপন করা হয়েছে, উদাহরণ দেওয়া রয়েছে কিভাবে আয়কর হিসাবায়ন করবেন, কিভাবে আপনার ট্যাক্সের ক্যালকুলেশন করবেন, ট্যাক্সের রেয়াত কিভাবে ক্যালকুলেশন করবেন, ইনকাম কিভাবে ক্যালকুলেশন করবেন, এই বিষয়গুলো রয়েছে। তাহলে চলুন আজকের মূল টপিকসে চলে যাই। সম্মানিত সুধী, এখানে আমরা বলছি যে মোট আয় এবং কর নির্ধারণের ধাপগুলো কি, আগে বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন। প্রথমে সকল খাতের আয়গুলো যোগ করে মোট আয় নির্ধারণ করতে হবে, অর্থাৎ 7 হেডস অফ ইনকাম, বাট ইনকাম ট্যাক্সের রিটার্নে 10 হেডস অফ ইনকাম আপনাকে কি করতে হবে, নির্ধারণ করতে হবে। অর্থাৎ আয়গুলো ন্যূনতম কর প্রযোজ্য আয় এবং চূড়ান্ত কর প্রযোজ্য আয় এরূপ আয়ও মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। তার মানে কি, চূড়ান্ত কর দায় প্রযোজ্য আয় এবং ন্যূনতম কর দায় প্রযোজ্য। তবে কর নির্ধারণের জন্য মোট আয়কে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো নিয়মিত উৎসের আয়, আচ্ছা, এটি ন্যূনতম কর প্রযোজ্য হয় এরূপ আয় নয়, অথবা চূড়ান্ত কর দায় প্রযোজ্য এরকম কোনো আয় নয়। খ হলো ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয়, নিচের একটা আলাদা টেবিল রয়েছে। এবং গ হলো চূড়ান্ত কর দায় প্রযোজ্য হয় এরূপ আয়, এরকম একটা টেবিল রয়েছে। তো আমরা চূড়ান্ত কর দায়ের টেবিলটা শেয়ার করার চেষ্টা করব, আর অন্য ভিডিওতে যেহেতু ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয়ের টেবিলটা বা হেডস অফ ইনকাম গুলো অনেক বেশি, সেটা আলাদা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। যাই হোক সম্বন্ধে শুধু এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। এর পরের ভিডিওতে আমরা অঙ্কের বা উদাহরণ দিয়ে আমরা ট্যাক্সের হিসাবে কোনো করদাতা ন্যূনতম একাধিক উৎস ছাড়াও নিয়মিত উৎসের আয় করে থাকেন, এক্ষেত্রে কি হবে। প্রথম কথা হলো রেগুলার যে ইনকাম, সেই ইনকাম গুলো যোগ করে রেগুলার যে রেট, যে 3.5 লাখ, এরপরে যে 1 লাখ, 4 লাখ, 5 লাখ, 5 লাখ, 20 লাখ, এই যে স্ল্যাব রেটে, সে স্ল্যাব রেটে আপনি ট্যাক্সের ক্যালকুলেশন করবেন। আচ্ছা, খ ন্যূনতম কর প্রযোজ্য এরূপ কোনো উৎসের আয় নিয়মিত পদ্ধতিতে নির্ধারণ করতে হবে এবং উক্ত আয়ের ওপর প্রযোজ্য হারে কর পরিগণনা করতে হবে। যদি উক্তরূপ পরিগণনাকৃত কর উক্ত আয়ের ওপর প্রদেয় ন্যূনতম কর অপেক্ষা অধিক হয়, তাহা হলে উক্ত আয়ের ওপর উক্ত অধিকতর কর প্রদেয় হবে। কেমন, আমরা যদি এরকমও বলি, ধরেন আপনার রেগুলার ইনকাম এবং মিনিমাম ট্যাক্সের আওতায় যে ইনকাম সেটা যোগ করলেন, যোগ করে স্ল্যাব রেটে, যেটা রেগুলার যে রেট, সে রেটে ট্যাক্সের হিসাবায়ন করলেন, করে টোটাল যে ট্যাক্স হলো সেখান থেকে আপনি রেগুলার আয়ের উপরে যে রেগুলার আয়ের উপরে যে ট্যাক্সের হিসাবায়ন করেছেন, সেই টোটাল ট্যাক্স থেকে রেগুলার আয়ের ট্যাক্সটা কি করবেন, বাদ দিয়ে দিবেন। বাদ দিয়ে যে ট্যাক্স আসলো, অথবা ওই মিনিমাম ট্যাক্সের আওতায় যে হেডগুলো রয়েছে তার উৎসে কর্তন, এই দুইটার মধ্যে যেটা বড় সেটাই হবে মিনিমাম ট্যাক্সের আওতায় আপনার হলো প্রদেয় কর। আচ্ছা, উক্ত করদাতার কর দায় হবে ক্ষয়ের অধীনে নির্ধারণকৃত কর এবং ক এর অধীনে নিয়মিত করের সমষ্টি। তার মানে কি, নিয়মিত উৎসের আয়ের একটা ট্যাক্স, মিনিমাম ট্যাক্সের হলো দুইটা বিষয় আমি বললাম, রেগুলার রেটে কত হলো আর হলো মিনিমাম ট্যাক্সের উৎসে কত কাটছে, এই দুইটার মধ্যে হুইসি বারিজ হায়ার, এটা মিনিমাম ট্যাক্সের আওতায়। তাহলে রেগুলার রেটের ট্যাক্স মিনিমাম ট্যাক্সের আন্ডারে যে ট্যাক্স হলো সেইটা, এই রেগুলার রেটের ট্যাক্স এবং আপনার মিনিমাম ট্যাক্সের আওতায় যে ট্যাক্স, এটা দুইটা যোগ করলেই কর দায় হবে। আচ্ছা, এরপর উক্তরূপ নির্ধারিত কর দায়ের সাথে চূড়ান্ত কর দায় যেটা আছে সেটা যোগ করে টোটাল ট্যাক্সটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, 3 এ বলা রয়েছে কর অব্যাহতিপ্রাপ্ত আয়, হ্রাসকৃত কর হার প্রযোজ্য এরূপ আয়, অংশীদারি ফার্ম বা ব্যক্তি সংঘ হতে প্রাপ্ত শেয়ার আয় এবং চূড়ান্ত কর দায় প্রযোজ্য এরূপ আয় বাদ দিয়ে পরিগণিত মোট আয়ের বিপরীতে বিনিয়োজিত বা বিনিয়োগজনিত কর রেয়াত দাবি করতে হবে। তাহলে কি, আশা করছি বুঝতে পারছেন। এখানে কর অব্যাহতিপ্রাপ্ত আয়, হ্রাসকৃত কর হার প্রযোজ্য আয়, অংশীদারি বা ব্যক্তি ফার্মের বা ব্যক্তি সংঘ হতে প্রাপ্ত আয় এবং চূড়ান্ত কর দায় এরূপ আয় বাদ দিয়ে মোট পরিগণিত আয়ের বিপরীতে কিন্তু আপনাকে বিনিয়োগজনিত কর রেয়াত দাবি করতে হবে। অর্থাৎ যেটা আমরা বলি যে নিয়মিত উৎসের আয়ের উপরে যে আপনার 3%, সেটার মধ্যে এই হেডগুলো আসবে না, সেগুলো বাদ দিয়ে যা হবে সেটার উপরে 3% দাবি করতে হবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে 4, ফার্ম বা ব্যক্তি সংঘের আয়ের বিপরীতে কর রেয়াত দাবির পরে বিনিয়োজিত কর রেয়াত দাবি করতে হবে। তার মানে প্রথমে এভারেজ রেটে ফার্ম বা ব্যক্তি সংঘের আয়ের বিপরীতে যে কর রেয়াত সেটা দাবি করবেন, তারপরে বিনিয়োগজনিত কর রেয়াত দাবি করবেন।
5 যে ক্ষেত্রে কোন কর বর্ষে পরিগণিত নিয়মিত কর এই ধারার অধীন ন্যূনতম করের পরিমাণ হতে অধিক হয় সেক্ষেত্রে উক্ত কর বর্ষে নিয়মিত কর অবশ্যই পরিশোধযোগ্য হবে। অর্থাৎ নিয়মিত করের হার যদি বেশি হয়ে থাকে, ধরেন ট্যাক্সে সোর্স ট্যাক্স কাটছে হলো ধরেন 10%, বাট আর রেগুলার রেট হলো 15%, তার মানে অতিরিক্ত 5% দিতে হবে। বিষয়টা কিছুটা এরকম। তবে শর্ত থাকে যে কোন কর বর্ষে নিয়মিত করের তুলনায় ন্যূনতম কর অধিক হবার কারণে যে পরিমাণ অধিক কর প্রদান করা হইয়াছে সে পরিমাণ অধিক কর পরবর্তী যে কর বর্ষে করদাতার নিয়মিত করের পরিমাণ ন্যূনতম করের পরিমাণ হতে অধিক হয় সেই কর বর্ষের জন্য প্রদেয় ন্যূনতম করের অধিক নিয়মিত করের সাথে সমন্বয় করা যাবে। তার মানে আপনাকে এখানে কিছু বিষয়গুলো বুঝতে হবে যে আপনার যে পরিমাণ অধিক থাকতেছে সেটা পরবর্তী বছরের যে আপনার কর বর্ষের যে ন্যূনতম করের অধিক যে নিয়মিত কর সেই নিয়মিত করের সাথে সমন্বয় করা যাবে যতটুকু বেশি থাকতেছে। দেখবেন এবার ই রিটার্ন দিতে গিয়ে কিন্তু ক্যারি ফরওয়ার্ড বা এরকম বিষয়গুলো আসতেছে ইনকাম ট্যাক্সের মানে রিটার্নের একবারে শেষের দিকে, এটা একটু লক্ষ্য করবেন। তারপর বলি 6 কোন কর বর্ষে নিয়মিত করের তুলনায় ন্যূনতম কর যে পরিমাণ অধিক প্রদান করা হয়েছে তা যদি পরবর্তী কোনো কর বর্ষে সম্পূর্ণ সমন্বয় করা না হয় বা না যায় তাহলে যে পরিমাণ ন্যূনতম কর অসমন্বিত থাকবে তা পরবর্তী কর বর্ষের সময়ের প্রদেয় ন্যূনতম করের অধিক নিয়মিত করের সাথে সমন্বয়ের জন্য জেড টানা হবে, যেটা এই বছরে জেড টানা হচ্ছে। আপনারা দেখবেন এটা গত বছরের রিটার্নে কিন্তু ছিল যাবেন, তবে উদাহরণ দিয়ে বসলে আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। মূল কথা হলো যে মূল কথা হলো যে আপনার ন্যূনতম করের আওতায় যে অধিক পরিমাণ কর মানে নিয়মিত উৎসের চেয়ে যে বেশি কাটতেছে সেইটা পরবর্তী বছরের নিয়মিত করের আয়ের সাথে সমন্বয় করা যাবে অথবা সমন্বয়ের জন্য কি হবে জের টানা যাবে। বিষয়টা এটাই বোঝানো হয়েছে। যাই হোক সম্বন্ধে শুধু যখন আমরা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব, একটা উদাহরণ দিয়ে প্রত্যেকটা হেডস অফ ইনকাম ক্যালকুলেশন করে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব বা দেখাবো, তখন আপনারা আরো বেশিগুলো ক্লিয়ার হবে এবং ট্যাক্সের ক্যালকুলেশনটা আমরা এক্সেলে দেখিয়ে দেব। নতুন ভিডিও আসতেছে এবং পাশাপাশি আমরা শেয়ার করব চূড়ান্ত কর দায় প্রযোজ্য এরূপ উৎসের আয় কোনগুলো। চূড়ান্ত কর প্রযোজ্য এরূপ আয়ের উৎস হলো 105 ধারা অনুযায়ী সঞ্চয়পত্রে মুনাফা হতে উৎসে কর কর্তন, ধারা 111 সম্পত্তি অধিগ্রহণে ক্ষতিপূরণ হতে উৎসে কর কর্তন, ধারা 112 হলো নগদ রপ্তানি ভর্তুকির উপর উৎসে কর কর্তন, ধারা 125 হলো সম্পত্তি হস্তান্তর ইত্যাদি হইতে উৎসে কর সংগ্রহ। তাহলে সম্মানিত শুধু আশা করছি আপনি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তবে 100% যদি ক্লিয়ার না হয়ে থাকে, নতুন যারা তাদের ক্লিয়ার হবে না, যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে অবশ্যই উদাহরণ দিয়ে আমরা ট্যাক্সের যখন হিসাবায়ন করব তখন বিষয়গুলো ক্লিয়ার